দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটেক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটেক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আলোচনা পশ্চিমবঙ্গের নিচু জমিতে সবুজ সার হিসেবে অ্যাজোলার ব্যবহার। আলোচনা করবেন প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার। আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন
বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY-এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আপনারা শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের আলোচনা পশ্চিমবঙ্গের নিচু জমিতে সবুজ সার হিসেবে অ্যাজোলার ব্যবহার। এ বিষয়ে আলোচনা করবেন প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নেউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। নমস্কার। নমস্কার। এই যে আজকে আমাদের আলোচনা পশ্চিমবঙ্গের নিচু জমিতে সবুজ সার হিসেবে অ্যাজোলার ব্যবহার, তো আপনি একদম শুরুতেই যদি বলেন অ্যাজোলা কি এবং এটা কোথায় পাওয়া যায়? অ্যাজোলা
অর্গানিক ম্যাটার হিসেবে, জৈব সার হিসেবে আমরা ব্যবহার করি, হুম। এবং অনেক সময় এটাকে আমরা জীবাণু সার হিসেবে ব্যবহার করি। আচ্ছা। অ্যাকচুয়ালি অ্যাজোলা হলো একটা ওয়াটার ফার্ন, হুম। যেমন কচুরি পানা আছে, তারপর ল্যামডা আছে, এই জাতীয় একটা ফার্ন, মানে এই জাতীয়, এই ধরনের। হ্যাঁ, মানে অ্যাজোলা ইজ নাথিং বাট এ ওয়াটার ফার্ন। দেখতে কিরকম হয়? এটা দেখতে হয় হলো 3 কোণাচ্ছা হয় এবং ছোট ধরনের। ধরেন আপনি একটা ছোট মার্বেল যদি চিন্তা করেন, আপনি যদি গ্রামের দিকে যান দেখবেন অনেকগুলো পুকুর বা অনেকগুলো জমিতে জল জমে আছে, কিন্তু তার মধ্যে সবুজ একটা ম্যাট পড়ে আছে, সেটাকে বলা হয় অ্যাজোলা। যেটা ছোট 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 হলো ল্যামডা। আচ্ছা। আর ওর থেকে একটু বড় হবে, ধরেন এইদিকে আপনি 1 ইঞ্চি, এইদিকে 1/2 ইঞ্চি, এই ধরনের একটা হয়, মানে এরা অনেকগুলো পাতা নিয়ে তৈরি হয়, সেটা অ্যাজোলা। সেটাকে অ্যাজোলা। এবং যেটা ল্যামডা বলছেন সেটাও 3টে পাতা, কিন্তু সেটাও কি সার হিসেবে ব্যবহার? সেটাও কিন্তু মানে এবং মাছের ফিড হিসেবে ব্যবহার হয়। আচ্ছা। অ্যাজোলা মাছের ফিড হিসেবে, আপনাকে আমি পরে বলবো, ব্যবহার হয়। অ্যাজোলা জেনারেলি এটা ব্যবহার হতো চায়নাতে। আচ্ছা। এবং তারা কৃষক ভাইরা অন্য কৃষকরে বিক্রি করতে অ্যাজোলা। এবং এই অ্যাজোলাটা সাবমার্স কন্ডিশনে, মানে মাটির উপরে জল থাকতে হবে, সেখানে অ্যাজোলাটা ছাড়তে হবে। আচ্ছা। এবং এরা আমরা পরীক্ষা পুকুরে বা ডোবা অথবা আমরা আমাদের ধানের জমিতে কিন্তু জল থাকে, এটা একে সাবমার্স ওয়াটার বলা হয়। এবং সেখানেও ভেরি এলাকাতেও অ্যাজোলা ব্যবহার করা হয়। আচ্ছা। অ্যাজোলা জীবাণু সার অথবা জৈব সার হিসেবে ব্যবহার, দুই হিসেবে ব্যবহার করা যায়। অ্যাজোলা আমি বলছি আপনাকে যে পাতার পর পাতা থেকে বেলভেটের মতো একরকম পাতা পাওয়া যায়। আচ্ছা। এবং এর ভিতরে একরকম ক্যাভিটি থেকে একরকম ব্লু গ্রিন অ্যালজি অথবা সাইনোব্যাকটেরিয়া, যারা বাতাসের নাইট্রোজেন ফিক্স করতে পারে। আচ্ছা। তবে অ্যাজোলা চাষ করলে আমরা দুটো লাভ পাই। একটা হলো এরা দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু প্রডিউস দ্য ফটোসিনথেটিস অর্গানিক থিংস, মানে কার্বোহাইড্রেট তৈরি করতে পারে। আবার এই যে ক্যাভিটির ভিতরে অ্যানাবিনা অ্যাজোলি বলে যে ব্যাকটেরিয়া থাকে, তাকে সাইনোব্যাকটেরিয়া বলা হয়, আমরা ব্লুগেন এলজিও বলি, এগুলো কিন্তু বাতাসের নাইট্রোজেন তারা গ্রহণ করে। আচ্ছা। ফলে আমরা দুটো জিনিস এই অ্যাজোলার থেকে লাভবান হয়, একটা নাইট্রোজেন আমরা পাই, এবং গ্রিন কালারে যে ফটোসিনথেসিস থাকে সেখান থেকে আমরা কার্বোহাইড্রেটও পাই। বেশ। অতএব অ্যাজোলা চাষে আমরা জৈব পদার্থের পরিমাণ মাঠে বাড়াতে পারি, সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের পরিমাণও বাড়াতে পারি। আমাদের অ্যাজোলা কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায়, এবং এটা কিন্তু আমাদের দেশে অ্যাজোলা পিনাটাটা সবচেয়ে বেশি এই ট্রপিক্যাল টু সাব ট্রপিক্যাল কান্ট্রিতে পাওয়া যায়। এছাড়া কিন্তু অ্যাজোলা বাইরে অ্যাজোলা ফিলিকোলোডাইস, অ্যাজোলা ক্যারোলিনা, অ্যাজোলা মাইক্রোফিলা, অ্যাজোলা পিনাটা, এই যে এই কথাটা আমি বলতে, পিনাটাটা হলো আমাদের মানে ট্রপিক্যাল টু সাব ট্রপিক্যাল কান্ট্রিতে অ্যাভেলেবেল। এবং আমরা যে জীবাণু সার বা জৈব সার হিসাবে যে অ্যাজোলা ব্যবহার করছি, সেটা কিন্তু পিনাটাটা ব্যবহার করছি। এখানে প্রচুর পরিমাণ, ধরুন আপনি 1 কেজি অ্যাজোলা যদি মাঠে দেন, 4 থেকে 5 দিনের ভিতরে ওটা ডবল হয়ে যাবে। আচ্ছা। এরাই নিজেরাই মানে ডবল করে দেবে। এই ক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা ইচ্ছা করলে তারা নিজের জমিতে অ্যাজোলা চাষ করতে পারে, মানে প্রচুর উৎপাদন করতে পারে। এবং ফলে কি আমাদের অর্গানিক ম্যাটার আমরা বাড়াতে পারি, সঙ্গে সঙ্গে ওই যে ক্যাভিটির ভিতরে যে ব্লুগ্রেন অ্যালজি বা সাইনোব্যাকটেরিয়া থাকে, এরা নাইট্রোজেন ফিক্স করে, তারা নাইট্রোজেনটাকেও অ্যাড করতে পারে। এছাড়া অ্যাজোলা নাইলোটিকা, অ্যাজোলা মেক্সিকানা, অ্যাজোলা রুব্রেরা অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে নিচু জমি, যেই কথাটা বলা আছে, নিচু জমিতে যেখানে ওয়াটার সাবমার্স অবস্থা বা লগিং করে, সেখানে অ্যাজোলা পাবেন, সেখানে অ্যাজোলা। এবং আপনি পুকুরও অ্যাজোলা করতে পারবেন, ডুবাতে অ্যাজোলা করতে পারবেন, ওই আপনি বলেন বিলে আপনি অ্যাজোলা করতে পারবেন। আচ্ছা। কিন্তু আপনাকে অ্যাজোলাকে দিতে হবে, এবং এটা অল্প দিনের ভিতরে ম্যাট তৈরি করে। তাহলে এই কৃষক বন্ধুরা অ্যাজোলাটা কিভাবে উৎপাদন করবেন এবং খরচ কিরকম হতে পারে সেটা যদি বলেন। খুব সুন্দর আপনি এই প্রশ্নটা করেছেন, কারণ এই অ্যাজোলাটা কিন্তু এত উৎপাদন হয় যে আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু আমরা এটাকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। আচ্ছা, কৃষক ভাই তার জমিকে, তার যদি 1 বিঘা জমি হয়, আমি একটা হিসাব দিয়ে দিচ্ছি, 1 বিঘা যদি তার জমি হয়, তাহলে কয় কাঠা থাকে? 20 কাঠায় 1 বিঘা হয়। সে তার 10% জমিটাকে অ্যাজোলা উৎপাদনের জন্য প্রথম রেডি করবে। আচ্ছা। অর্থাৎ কতটুকু জমি রেডি করবে? 2 কাঠা। সেটাকে সে একদম সমান করবে, জল দিবে, সাবমার্স কন্ডিশন করবে, চারিদিকে আল দিয়ে আটকাবে। এরপরে সে 1 থেকে 2 বালতি
এইটা আমি বলছি এই কারণে যে অ্যাভেলেবেল উপর নির্ভর করবে। কাউ ডাং সে দিবে আচ্ছা 1 থেকে 2 বালতি, এটা নির্ভর করবে অ্যাভেলেবেল ওই জমির মধ্যে ছিটিয়ে দিবে ওই 2 কাঠার ভিতরে যেখানে আজোলা চাষ করবে। 1 বিঘা জমি থাকবে মানে সে ওখান থেকে 10 ভাগের 1 ভাগ জমি, অর্থাৎ 1 বিঘা থাকলে তার 2 কাঠা জমি আলাদা করে এক কিনারের দিকে মানে নিয়ে মেটিরে আগাছা টাকাছা পরিষ্কার করবে এবং মাটিটাকে সমান করবে এবং জল দিয়ে সাবমার্জ কন্ডিশন 2 থেকে 3 ইঞ্চি জল তাকে ওখানে স্ট্যান্ড করাতে হবে। আচ্ছা ঠিক হলো। এরপরে সে অ্যাভেলেবেল মতন সে মানে 1 থেকে 2 বড় বালতি সে কাউডাংটা দিবে। আচ্ছা দিয়ে ওটার সাথে ভালো মতো মিক্স করবে, গোবরটা দিয়ে দিবে। হ্যাঁ তারপরে সে অল্প কিছু 20 গ্রাম থেকে 40 গ্রাম আমরা বলি সে সিঙ্গেল সুপার ফসফেট দিবে, এসএসপি দিবে। দিলে পরে সেটাকে ছিটে দিলে পরে সে তারপরের দিন যে দেখবে ওর উপরে একটা যেমন মানে লেয়ারের মতন দেখা যাচ্ছে, সেই লেয়ারটাকে সে সরিয়ে দিবে। আচ্ছা সরিয়ে দিয়ে সে অন্য কোনো জমির থেকে বা অন্য কোনো জায়গা থেকে অ্যাজোলা পিনাটা সে নিয়ে এসে ওখানে প্রডিউস করবে। আচ্ছা সেটা কিভাবে দেবে? একদম ছিটিয়ে দিবে, ছিটিয়ে দেবে এক জায়গা দিয়ে দিলেই হবে। সেটা বীজ নাকি চারা? না, একদম গাছ নিয়ে আসবে, গাছ নিয়ে একদম ওয়াটার ফার্ন জলে দিয়ে দিবে। আচ্ছা এই জন্য সুবিধা এটা মানে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। তা সে যাবে একটা পুকুরে, সে ওখানে যে আজোলা যতটুকু সম্ভব সে নিয়ে আসবে। 1 বালতি আজোলা নিয়ে আসলো, নিয়ে এসে সে বালতিটাকে ওই যে 2 কাঠা জমি রেডি করেছিল সেখানে ছেড়ে দিবে। আচ্ছা ছেড়ে দিলে আর তার কিছু করা লাগবে না। প্রথম দিবে সে মাটিটাকে সমান করবে, তারপরে সে দিবে গোবর দিবে, তারপরে সে দিবে সিঙ্গেল সুপার ফসফেট, তারপরে এটা লেয়ার পড়লে লেয়ারটাকে উঠাবে, তারপরে সে অ্যাজোলা ছেড়ে দিবে। আচ্ছা একটু ক্লিয়ার তো? আচ্ছা এরপরে সঙ্গে সঙ্গে সে বীজতলা তার পাশেই যে 2 কাঠায় বীজতলা তৈরি করবে। আচ্ছা মানে যে ধানটাকে সে করবে সেই ধানের বীজ সে দিবে। সেই ক্ষেত্রে সে জীবাণুসার দিবে, অ্যাজোস্পেরিলিয়াম দিতে পারে, ওটা ওকে সুবিধা দিতে পারে, দিয়ে সে ওখানে বীজতলা তৈরি করবে। বীজতলা যখন নাকি 1 মাস হবে এর সাথে যে অ্যাজোলা প্লট করেছিল সেটা একদম পুরোটা একদম ম্যাট হয়ে যাবে। আচ্ছা মানে এরা 4 থেকে 5 দিনের ভিতরে ডবল হয়ে যায়। অথচ আজকে ডবল হলো আবারও ডবল হলে বিরাট ব্যাপার। এই জন্য এই 1 মাসের তার যে বীজতলাতে বীজটাকে রাখবে সেই ক্ষেত্রে দেখবে সে 2 কাঠা যে আজোলা ছেড়েছিল 1 বালতি সেটা একেবারে ম্যাট হয়ে গেছে। তারপরে সে বীজতলার থেকে বীজগুলো উঠিয়ে নিয়ে সে মানে আসল যে জমি সেই জমিতে সে ট্রান্সপ্ল্যান্টিং করবে। বীজতলা থেকে গাছ সহ বীজ নিয়ে আসবে, নিয়ে এসে সে অরিজিনাল যে তার জমি সেখানে সে ট্রান্সপ্ল্যান্টিং করবে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি যেই শস্যে যেটা দেওয়া আছে। তো কিভাবে ব্যবহার করবে সেটা সে মানে ট্রান্সপ্ল্যান্টিং করবে, বীজ বুনতে থাকবে কৃষক, দিয়ে সে জমিটা পুরোটা এই বীজতলা থেকে বীজ নিয়ে সে পুরোটাকে 1 বিঘাটাকে সে এই 2 কাঠা আর ওই 2 কাঠা বাদ দিয়ে বাকি যে তার 26 কাঠা আছে মানে 20 কাঠার থেকে 16 কাঠা, সে 16 কাঠাটা 20 কাঠাতে 1 বিঘা তো 10টা 2 কাঠা রয়েছে আর ওখানে 2 কাঠা রয়েছে, এই 4 কাঠা বাদে 16 কাঠাতে সে ট্রান্সপ্ল্যান্টিং করবে। তার মানে যে ফসলটা ফলাবে সেই ফসলের বীজ বপনের আগে এই একসঙ্গেই মানে বীজ তলার জনে ফেলাবে ওই দিনই সে আজোলা ছাড়বে। আচ্ছা আচ্ছা একসঙ্গে এবং 1 মাসে ওইটা সেটা ওই সারিতে বোনা ট্রান্সপ্ল্যান্টিং করে ওটা সারিতে বোনা, কতটুকু সে গ্যাপ দিবে লাইন টু লাইন এবং প্ল্যান টু প্ল্যান, এটা যেই বীজ সে ব্যবহার করবে সেই বীজ অনুযায়ী তাকে ওটাকে করতে হবে। এটা 8 থেকে 6 ভিতরে থাকে, এটা নির্ভর করবে সে যখন ওটা দিবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা তারপরে সে দেওয়ার পরে সে তখন এই যে আজোলাটা সে মানে উৎপাদন করলো সেটা সে বাঁশ দিয়ে বা দড়ি দিয়ে এক জায়গায় নিয়ে আসবে, নিয়ে এসে সে ওইগুলোকে ঝুড়িতে অথবা একটা কন্টেনারে করে নিয়ে এই 2 কাঠাতে যে আজোলা হয়েছিল সেই আজোলা এই 16 কাঠাতে সে চিটিয়ে দিবে এবং ওই যে 2 কাঠার মধ্যে আজোলা করছে সেখানে প্রচুর থেকে যাবে। আর যে বীজতলাতে ওখানেও সে লাইন সুইং করবে, করে ওখান থেকে ওখানে আজোলা দেবে আর 16 কাঠাতেও সে আজোলা দেবে, অর্থাৎ পুরো যে 1 বিঘা জমি সে আজোলা দিয়ে দিবে। এবং অ্যাজোলা দেখা যাবে 4 থেকে 5 দিন আস্তে আস্তে বাড়ছে। এবং অ্যাজোলা ডাইরেক্ট সানলাইট অনেক সময় ডিস্টার্ব করে, এই জন্য নিচে জল থাকে না, এই জন্য দেখবেন ধান গাছ কিন্তু হেলে যায়, মানে একটা ছায়ার মতন দিয়ে দিবে, ওখানে নিচে প্রচুর অ্যাজোলা
উৎপাদন হবে। আচ্ছা, এই যে ধান গাছ হেলে যায় বলছেন, তো অ্যাজোলা মূলত কি ধান চাষ করার সময় লাগে? হ্যাঁ, কারণ যেহেতু আমাদের দেশে ধান চাষটা করতে হয় সাবমার্জ কন্ডিশনে, মানে মাঠেতে জল রেখে করতে হয়, সেই জন্য আমরা বলি ধান চাষে অ্যাজোলাটা দিতে হবে। যদি আপনি মানে শোলা করেন, ওই যে দুর্গা ঠাকুরের যে শোলা আছে না, ওটাও কিন্তু জলের মধ্যেই করে। যেগুলো নাকি সাবমার্জ কন্ডিশন থাকে সেখানে আপনি ইউরিয়ার পরিবর্তে, একদম পরিবর্তে না, ইউরিয়া কিছু দিতে হবে, আপনি অ্যাজোলা ব্যবহার করতে পারে। এরা কিন্তু প্রচুর নাইট্রোজেন বাতাস থেকে ফিক্স করে এবং আলটিমেটলি জমিটাকে জৈব পদার্থের পরিমাণও বাড়ায়। কারণ আমাদের দেশে টিপিক্যাল আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ থাকার কথা, কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ দিয়ে দেখেছি পরীক্ষা করে যে না, এটা 1 থেকে 1-এর নিচে আছে জৈব পদার্থ। ফলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফসল পাই না। কিন্তু অ্যাজোলা যদি আপনি ব্যবহার করেন, মাটিতে আপনি জৈব পদার্থের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়বে এবং উপরন্ত বাতাসের নাইট্রোজেন নিয়ে আসবে, নিয়ে এসে ওরা কিন্তু মাটিতে ব্যবহার করবে। তো কোন ধরনের জমিতে এই অ্যাজোলা চাষটা মানে সাবমার্জ কন্ডিশন হবে? মানে আমি চাইছি সব জমিতে করুক, যেখানে ধান করে, তাতে আমরা পরীক্ষা করে দেখছি অর্ধেকেরও কম ইউরিয়া সারটাকে দিতে হচ্ছে। আচ্ছা, কেমিক্যাল ফার্টিলাইজার থেকে অর্ধেকেরও কম দিতে হচ্ছে। ফলে দেখা যাচ্ছে আপনার পরিবেশটা ভালো থাকতেছে, নাইট্রোজেন ফিক্সেশন আপনি বাতাস থেকে নিচ্ছেন, আর আপনি যেটা নাকি করছেন সেটা হলো মানে যে এটা অর্গানিক ম্যাটারটাকে বৃদ্ধি করছে। আচ্ছা, এবং যখন নাকি আপনি দেখবেন যে গাছ এখন আপনি কাটার সময় হয়ে গেছে, তখন যেহেতু গাছ হেলে যায়, হেলে যে ওটার মাঝখান দিয়ে ডাইরেক্ট সানলাইট যায় না, তখন ওখান থেকে ওয়াটারটাকে বের করে দিতে হয় ওই মাঠ থেকে, জলটাকে বের করে দিলে পরে ওই অ্যাজোলাগুলো মাটির সাথে বসে যায়, শুকিয়ে যায় এবং ওটা মাটির সাথে মিশে যায়। আচ্ছা, আরেকটা বড় জিনিস হয়, অ্যাজোলা যদি আপনি সাবমার্জ কন্ডিশনে ধান গাছে করেন, কোন রকম উইড কিন্তু আর জন্মাতে পারে না। এটা কিন্তু মানে আগাছাটা কিন্তু উইডটাকে কিন্তু কৃষকরা প্রচুর পয়সা খরচা করে লেবার লাগিয়ে উইডটাকে দমন করতে হয়, বা উইডিসাইড দেয়। কিচ্ছু দেওয়া দরকার নেই। আপনি যদি অ্যাজোলা চাষ করেন, অ্যাজোলা একটা ম্যাট তৈরি করে দিবে, ফলে কোনো উইড ওখানে আর জন্মগ্রহণ করতে পারবে না। ফলে আপনাদের বিরাট লাভ কিন্তু আপনি হচ্ছে। পক্ষান্তরে আপনি জীবাণু পাচ্ছেন, জৈব পদার্থ পাচ্ছেন এবং মাটি অর্গানিক ম্যাটার পার্সেন্টেজ বাড়াচ্ছে, অ্যালং উইথ দ্য হাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন। বেশ, তাহলে ধরুন এই যে ধান চাষটা করা হলো এবং সেখানে অ্যাজোলাটা দেওয়া হলো, এবং তারপরে যখন আবারও ওই জমিতে চাষ করা হবে, তখন কি আবারও অ্যাজোলা চাষ করতে হবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই জিনিসটা অনেক কৃষক আমাদের বলে। দেখা গেছে অ্যাজোলা স্পোর তৈরি করে একরকম, আমি ওই সায়েন্টিফিক্যালি যাচ্ছি না, ওই জমিতে আর অ্যাজোলা 1 বা 2 বার না দিলেও দেখা যাচ্ছে ওখানে অ্যাজোলা প্রচুর পরিমাণে পড়ছে। আচ্ছা, পুকুরে যখন নাকি অ্যাজোলা হয়, পুকুরটা একদম অ্যাজোলাতে ভরে যায়, মাছ খেয়ে ফেলায়, ডাইরেক্ট সানলাইট পড়ে, কিছু রোগ জীবাণু নষ্ট করে দেয়, কিন্তু দেখা যায় ওখান থেকে আবার অ্যাজোলা উৎপাদন হচ্ছে। তার মানে ওই জমি থেকে আবার অ্যাজোলা পাওয়া যাবে, শুকিয়ে গেলেও অ্যাজোলা পাওয়া যায়, থেকে যাচ্ছে, মানে থেকে যাচ্ছে ওদের ওই বীজ থেকে যায়, ফলে ওখান থেকে আবার অ্যাজোলা যখন সাবমার্জ করবেন তখন অ্যাজোলা বেশি উঠে অ্যাজোলা তৈরি করে। তার মানে একবার করলে তো সেটা মানে মানে 2-3 বছর আর কি দেওয়া লাগে না, 2-3 বছর পরে এটা রেটটা অনেকটা কমে যায়, ফলে আপনি আবার নতুন করে যদি দেন তো জিনিসটা ভালো হয়। বেশ বেশ। তো অ্যাজোলা তো আপনি বললেন যে এই জমিতে ব্যবহার করা যায়, এছাড়া কি আর অন্য কোনো কিছুতে মানে চাষ করতে গেলে কি অ্যাজোলা ব্যবহার করা হয়? এই অ্যাজোলাটা আমরা আগে মনে করতাম শুধু জমিতে আমরা দেয়া, কিসের পরিবর্তনে, কেমিক্যাল ফার্টিলাইজার নাইট্রোজেনের পরিবর্তনে, ফসফরাস পটাশ, কারণ ওখান থেকে ওগুলো পায় এবং জৈব পদার্থকে বৃদ্ধি করার জন্য, তাই তো? কিন্তু এখনো দেখা গেছে আমরা এটাকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করি। আচ্ছা, তারপর পোলট্রি যে আমাদের থাকে এগুলোতে ব্যবহার করি, এবং বিশেষ করে গরু খাদ্য হিসেবে এটা 50% ওরা ব্যবহার করে, কিন্তু দেখা গেছে দেওয়া হয় এবং গরু এটা ভালো দুধ দেয়। কিন্তু দেখা গেছে পরীক্ষা করে যদি শুধু অ্যাজোলাই খাওয়ায় কৃষক, কিন্তু সেখানে দেখা যায় গরু কিন্তু মানে লুজ মোশন হয়ে যায়, মানে পেটটা খারাপ হয়ে যায়। অতিরিক্ত অ্যাজোলা খেলে পরে গরু কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না। হ্যাঁ, কিন্তু কৃষক কি মনে করে, ওরা মনে করে আরে পুকুরে আমার প্রচুর অ্যাজোলা আছে, অ্যাজোলাই খাওয়াই দিই, কিন্তু ওইটা খাওয়াতে গেলে দেখা গেছে পরীক্ষা করে যে ওটা গরু লুজ মোশনটা এসে যায়। এই জন্য আমরা বলি যে অ্যাজোলা খাওয়াবে কিন্তু কম, কিন্তু অ্যাজোলা খাওয়ালে দুধের পরিমাণটা বাড়ে, এটাও ঠিক, এটাও পরীক্ষা করে পাওয়া গেছে। মাছ, পোলট্রি এবং গরুতে প্রচুর পরিমাণে অ্যাজোলা ব্যবহার করা এখন হচ্ছে।
তাহলে অ্যাজোলা ব্যবহারের যে বিজ্ঞান ভিত্তিক যে যে উপকারগুলো আপনি বললেন, এছাড়া কি আরো কিছু আছে? আরো কিছু আছে। ধরেন আমরা যখন নাকি জীবাণু সারটা উৎপাদন করি, আমরা লিকুইড ভাবে দেই অথবা মানে ক্যারিয়ার হিসাবে দেই। তো ওটাকে আমরা পিট সয়েল ব্যবহার করে দেই ক্যারিয়ার হিসাবে। ওই সয়েলটা কিন্তু আর কিছুই করে না, পিট হিসাবে থাকে, ক্যারিয়ার হিসাবে থাকে। এই ক্যারিয়ারটাকে আমরা মানে লিগনাইট দিতে পারি, চারকোল দিতে পারি। এছাড়াও কিন্তু আমরা অ্যাজোলাটাকে শুকিয়ে এইটাকে আমরা ব্যবহার করি। জীবাণু সারের যে ক্যারিয়ার ব্যবহার করা হয় সেটা সাইন্টিফিক্যালি আমরা কেঁচো সারও দিই, তার সাথে এই মানে অ্যাজোলাটা ব্যবহার করি, কারণ অ্যাজোলাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আমরা অ্যাজোলা আর ভার্মি কম্পোস্টে 50-50 মিশিয়ে ওটাকে ক্যারিয়ার হিসাবে জীবাণু সারটাকে ব্যবহার করি। দেখা গেছে ওটা যদি ব্যবহার করা হয়, ওখান থেকে ওরা নাম্বারটা, ওরা যেই নাম্বার আমরা 10⁻7 দেই, ওটা 10⁻9 পর্যন্ত হয়ে যায়, কারণ ওখানে খাদ্য পায়। এবং আমরা বলে দিই 6 মাসের ভিতরে এটা ব্যবহার করতে হবে। যদি এক ছোট্ট প্যাকেট দেই, কিছু ব্যবহার করতে পারবে না। যদি ক্যারিয়ার হিসেবে দেই, ক্যারিয়ারের ভিতরে মানে মোলাসেস দ্বারা বা গাম একাশিয়া দ্বারা অথবা ভাতের ফ্যান দ্বারা আঠা হিসেবে ব্যবহার করে ফলে মানে অ্যাজোলা থাকলে অনেক বেশি থাকে পরিমাণ, এই জন্য ব্যবহার করতে সুবিধা হয়। এই জন্য সাইন্টিফিক্যালিও অ্যাজোলা ব্যবহারটা দেখা গেছে যে আমরা ক্যারিয়ার হিসাবে ব্যবহার করছি, জীবাণু সার উৎপাদন করে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানে যথেষ্ট উপকারী অ্যাজোলা, এবং সেখানে অ্যাজোলা সহজে উৎপাদন করা যাচ্ছে এবং খরচটাও খুবই কম। একদম খরচ কম। আপনি 2 বালতি গোবর যে কোনো জায়গায় পাওয়া যায়, আর প্রচুর পরিমাণে টিএসপি ব্যবহার মানে এসএসপি ব্যবহার, তার মানে 20-30 দেওয়া কোনো ব্যাপার না। তো কৃষক বন্ধুদের মধ্যে উৎসাহটা কেমন? হ্যাঁ, উৎসাহটা ভালো। এইটা আমি আপনি বলতে চাই, আমরা যাই সব কৃষক যে লাভটা পায়, কারণ দেখা গেছে প্রোডাকশনটা বেশ বেড়ে যায়। প্রোডাকশনটা বেড়ে 20-30% ইনক্রিজ করে তার প্রোডাকশন। মানে আগে যদি সে 10 কেজি পেত, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখন সে 13 কেজি 14 কেজি পায়, কিন্তু খরচা সেই খরচা হিসেবে কিন্তু তার কমে যাচ্ছে। আর একটা দিকটা, যেহেতু আগাছাটা হয় না, ফলে উইডিংটা যে খরচা, উইডিং একটা বিরাট খরচা পড়ে এসে, ওই খরচাটা থাকে না। আর জৈব পদার্থ পার্সেন্টেজে বেড়ে যায়। পরবর্তী যে ফসলটা করা হয় তাতে আগে যে কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হতো বা জৈব পদার্থ দেওয়া হতো সেটা অনেকটা কম লাগে। মানে পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বান্ধব। তো আজকে তো আমাদের সময় একেবারে শেষ। আমি একটা টিপস দিতে চাচ্ছি আপনাকে, যে পরিবেশ বান্ধব অ্যাজোলা কৃষক ভাইরা, যেহেতু আমরা ধান আমাদের দেশে মেইন ফসল এবং কৃষক ভাইরা প্রচুর পরিমাণে ধান করে, অতএব কৃষক ভাইদের আমি অনুরোধ করব আপনারা ধানের সাথে অ্যাজোলা ব্যবহার করেন, আপনার উৎপাদন বাড়বে, সঙ্গে সঙ্গে পরিবেশ এবং চারিদিকে আবহাওয়া এবং মাটির পরিবেশটাও সুন্দর থাকবে। পশ্চিমবঙ্গের নিচু জমিতে সবুজ সার হিসেবে অ্যাজোলার ব্যবহার, এ বিষয়ে আলোচনা করলেন প্রফেসর ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং দ্য নেউটিয়া ইউনিভার্সিটির ভিজিটিং ফ্যাকাল্টি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।